সপ্তাহখানিক আগে একটা স্ট্যাটাসে লিখেছিলাম, শোন ধর্ষক, মেয়েটিকে ধর্ষণ করবার আগে তার মুখের উপর থেকে ওড়নাটা সরিয়ে নিস, তা না হলে বাসায় ফিরে গিয়ে দেখবি ওটি তোর বোন ছিল। গতকালকে একটি ভিডিওতে বলেছিলাম যে নারীর শরীরের বিভিন্ন উত্তেজক ভাঁজই পুরুষকে ধর্ষক হতে সাহায্য করে। ধর্ষকের কোনো দোষ নেই, যত দোষ ওই নারীর শরীরটি আসলে পুরুষকে ধর্ষক বানাচ্ছে, নারীর শরীরটি পুরুষকে উত্তেজিত করছে। আজকে যখন আসিয়ার নির্মম বর্বরচিত এই নির্যাতন এবং ধর্ষণের কাহিনীটা পড়ছিলাম, তখন বারবার নিজের চোখ ভিজে আসছিল আর মাথার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠছিল। ওই আসিয়ার তো ওড়নাই লাগে না, ওড়না পরারই তো বয়স হয়নি, তার শরীরে তো কোনো রকম উত্তেজক ভাঁজি তৈরি হয়নি। তাহলে কিন্তু আসিয়ার এই নির্মম নির্যাতন এবং এই ধর্ষণের কাহিনী পড়বার সময় আমার একটি কথা বারবার মনে হচ্ছিল যে আমি সারাটা জীবন জঘন্যতম আসামির পক্ষেও বলেছি যে তার আইনগত বিচার পাওয়ার অধিকার আছে, আইনগত বিচার পাওয়া তার অধিকার। কিন্তু এই প্রথমবারের মতো আসিয়ার এই নির্মম নির্যাতনের কাহিনী পড়বার সময় মনে হলো যে কোনো বিচার দরকার নেই, কোনো রকম আইনি সহায়তার দরকার নেই, ডিরেক্ট শাস্তি দিয়ে তাকে এমন জঘন্যভাবে হত্যা করা হোক, কোনো নয়, একদম রীতিমতো হত্যা করা হোক, যাতে করে একটি দৃষ্টান্ত হয়ে থাকে অন্যান্য ধর্ষকদের জন্য যে না, বাংলার মাটিতে ধর্ষণ করে অন্ততপক্ষে বেঁচে থাকা যাবে না, বুক ফুলে নিঃশ্বাস নিয়ে ঘুরে বেড়ানো যাবে না। তো এই কথাটি, আমার এই মনের আবেগটি বা আমার মাথায় যে দাউ দাউ করে আগুনটি জ্বলছে, এটি সারা বাংলাদেশের হাজার হাজার লাখো মানুষের হৃদয়তি একই কথা হচ্ছে। গতকালকে দেখলাম রাজু ভাস্কর্যের দিকে আমাদের ছাত্রী সমাজ একটি মিছিল নিয়ে আসছে। সেই মিছিলে একটি স্লোগান ছিল, তুমি কে আমি কে, আসিয়া আসিয়া, তুমি কে আমি কে, আসিয়া আসিয়া। ঠিক এই মিছিলটিকে আমি যেমন অভিনন্দন জানিয়েছি, প্রতিবাদটাকে আমি যেমন স্বাগত জানিয়েছি, ঠিক তখনই আমার একটি জাতির কাছে একটি প্রশ্ন এসে দাঁড়িয়েছে। সেই প্রশ্নটি হলো যে গত কয়েক মাস ধরে শত শত নারী যে নির্মম নির্যাতন, বর্বরচিত আক্রমণ এবং ধর্ষণের শিকার হচ্ছে, আমরা তাহলে এতদিন প্রতিবাদ করলাম না কেন? তাহলে কি কম নির্যাতন, অল্প মাত্রার নির্যাতনের মাধ্যমে ধর্ষণ করা আমাদের দেশে জায়েজ হয়ে গেল? আমরা কেন এর প্রতিবাদ করলাম না? আজকে আসিয়ার ব্যাপারে যে প্রতিবাদটুকু করছি, আমরা যদি শুরু থেকে এই প্রতিবাদটুকু করতাম, তাহলে আজকে হয়তো আসিয়াদের এইভাবে নির্মম নির্যাতন বা ধর্ষণের শিকার হতে হতো না। আমরা কেন করিনি? হ্যাঁ, বর্তমান পরিস্থিতিতে এক ধরনের প্রতিবাদ করাটা আতঙ্কের বিষয়। প্রতিবাদ করতে গেলেই নিজের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যে প্রতিবাদ করতে গিয়ে না জানি আমি নিজেই কোন বিপদের মধ্যে পড়ি, আমার পরিবার কোন বিপদের মধ্যে পড়ে, অথবা আমি সাথেও নেই, পাঁচেও নেই। মনে রাখবেন রবি ঠাকুরের সেই বিখ্যাত কথা, নগরে আগুন লাগলে দেবালয় কিন্তু এড়ায় না। আগুন চেনে না কোনটা মন্দির, কোনটা মসজিদ, কোনটা বিদ্যালয়, কোনটা শিক্ষা প্রতিষ্ঠান, কিচ্ছু চেনে না। পাশের বাড়িতে আগুন লেগেছে এই মনে করে যদি আপনি নিশ্চিত থাকেন যে আমার বাড়িতে তো আগুন লাগেনি, এইভাবে যদি নিরাপদ মনে করেন আপনি, তাহলে নিশ্চিত থাকেন যে ওই বাড়িটি পোড়ার পর আগামীকাল আপনার বাড়িটিও আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে, আপনিও ভস্ম হয়ে যাবেন। সুতরাং আমাদের সকলের উচিত হবে যেখানে থেকে আগুন লেগেছে সেখানেই সেই আগুনটি সকলে মিলে নিভায় দিই। তাছাড়া এই দেশ একদিন এই ধরনের অত্যাচারিত নির্যাতিত মা বোনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠবে। আজকে আসিয়ার এই নির্মম নির্যাতন এবং ধর্ষণ যেন আগামীতে না ঘটে, তার জন্য আইন যদি সংস্কার করতে হয় আইন সংস্কার করা হোক। সাথে সাথে আমরা আমরা সামাজিকভাবে, জাতিগতভাবে আমরা এমন একটি ব্যবস্থা তৈরি করি, এমন একটি আচরণবিধি নিজেদের মধ্যে নিয়ে আসি যে ধর্ষণ মানে তাকে বিচ্ছিন্ন করে দাও, পরিবার থেকে, সমাজ থেকে, জাতি থেকে তাকে বিচ্ছিন্ন করে দাও, তাকে তার জীবনটাকে হেল করে দিয়ে দাও। সে যেন এই পৃথিবীতে ধর্ষণ নামক অপরাধ করবার কথা যেন আর কল্পনাতেও না নিয়ে আসতে পারে। আমরা যদি জাতিগতভাবে, আমাদের সামাজিকভাবে যদি তাদের বয়কট করে যদি একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পারি, যে নিরাপদ বাংলাদেশে আমাদের মা বোনেরা, আমাদের নারীরা মুক্ত বাতাসে, মুক্ত নিঃশ্বাস নিয়ে স্বাধীনভাবে ঘোরাফেরা করবে, এমন একটি বাংলাদেশ যদি আমরা উপহার দিতে না পারি, তাহলে আগামীকাল আমার বোন, আমার মেয়ে, আমার সন্তানরা এই নির্মম নির্যাতন এবং ধর্ষণের শিকার হবে। তাই আসুন এই ধর্ষকদের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ গড়ে তুলি।